হাই, দিস ইজ পৃথিকা অ্যান্ড আই লাভ টু ট্রাভেল। তোমরা যারা যারা আমাকে এই চ্যানেলে ফলো করো তারা জানোই যে টুক করে সময় পেলেই আমি ছোটোখাটো ট্রিপটা হলো গত আগস্টে। জানি কাজের চাপে অনেকদিন দেওয়া হয়নি, তবে আমি শেয়ার করতে চাই তোমাদের সাথে আমার সেই ছোট ছোট ট্রিপ আর তার ছোট ছোট মুহূর্ত। আমাদের এবারে ট্রিপটা ছিল একটু এক্সট্রাঅর্ডিনারি। এক তো এটা ছিল একটা 3 days ট্রিপ, আর আমাদের টিম মেম্বার্স ছিল 10 জন। হাওড়া স্টেশন থেকে সবাই মিট করে 9:40 আজাদ হিন্দ এক্সপ্রেস ধরে আমরা চললাম আমাদের উদ্দেশ্যে। গন্তব্য ছিল ঝাড়সুগড়া স্টেশন ভোর 5:30টায়। যদিও ট্রেন খানিকক্ষণ লেট করে প্রায় 6:30-7টা নাগাদ আমরা এখানে এসে পৌঁছালাম। তোমরা জানবে যে কোনো জায়গাতে গেলেই আমরা কিন্তু গাড়ি আগে থেকেই বুক করে রাখি, তাতে অনেক টাইম সেভ হয়। তো অ্যাজ ইউজুয়াল আমাদের 10 জনের জন্য 2টো গাড়ি বুক করা হয়েছিল এবং তারা অলরেডি আমাদের জন্য ওয়েট করছিল। গাড়িতে উঠেই ড্রাইভার দাদার সাথে আজকে কোথায় কি কভার করব সেটা আলোচনা করে নিলাম এবং ডিসাইড করা হলো ফার্স্টে আমরা যাব কোনো একটা ব্রেকফাস্ট পয়েন্টে। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। প্ল্যানিং মতো আমরা গেলাম একটা রোড সাইড ধাবাতে। ট্রাই করার ইচ্ছা ছিল সাউথ ইন্ডিয়ান ফুড, এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান লোক এবং খাবারের প্রাধান্যটা বেশ বেশি। আমার ইচ্ছা ছিল ধোসা খাওয়ার, কিন্তু ধোসা শেষ হয়ে গেছিলো, তাই আমরা নিয়েছিলাম এই বড়া আর এই সিঙ্গারাটা। খাবার দাবার অ্যাভারেজ ছিল। সিঙ্গারার মধ্যে কারি পাতা পেয়ে আমার খুব এক্সাইটেড লাগছিল। পুরীর মতন এখানেও ছানা পোড়ার মিষ্টি দেখতে পেয়ে আমি খুব এক্সাইটেড হয়ে ট্রাই করলাম। এটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। ব্যাস, খাওয়া দাওয়া করে রওনা দিলাম আজকের ডেস্টিনেশনের জন্য। কোনো জায়গার প্রাকৃতিক সৌন্দর্য যে এতটা বেশি হতে পারে সেটা বোধহয় এই মেনপাতে গিয়েই আমি টের পেলাম। পুরো রাস্তাটাই জানলা দিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চললাম আমাদের গন্তব্যের দিকে। যেতে যেতে কিন্তু একটুও বোরিং লাগছিল না, এতটাই সুন্দর ছিল চারপাশের প্রকৃতি আর মেঘ। আড্ডা গল্প হাসি ঠাট্টা করতে করতে কখন যে পৌঁছে গেছি সেটা জাস্ট খেয়ালই করিনি। আমরা চলে এসেছিলাম আমাদের প্রথম গন্তব্য কোটাভিরা শিব মন্দিরে, যেটি অবস্থিত ইন্দ্রাবতী নদী অথবা ইব নদীর পাশে। এটি একটি শিব মন্দির। আমরা যে সময় গেছিলাম সে সময় এটা বেশ ফাঁকা ফাঁকা থাকলে শ্রাবণ মাসে কিন্তু প্রচুর ভক্তরা এখানে আসেন এবং এটা কিন্তু খুবই পপুলার একটা পিকনিক স্পট। তবে ফোন, চশমা, পার্স এগুলো একটু সামলে, কারণ চারপাশে কিন্তু প্রচুর হনুমান রয়েছে। মন্দিরের চারপাশের পরিবেশের মধ্যে কিছু তো একটা ছিল যাতে মনটা একদমই শান্ত হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল সব কিছু ছেড়ে, ফোন টোন ছেড়ে, কারোর সাথে কথা না বলে খানিকক্ষণ চুপচাপ বসে থাকি নিজের সাথে। এখানে খুব সুন্দর একটা হনুমানজিরও মূর্তি দেখতে পেলাম। মন্দিরে আমরা পুজো দিলাম। খানিকক্ষণ মন্দিরে বসে মন শান্ত করার পরে আমরা ডিসাইড করলাম চলো পেছনের দিকে নদীটাকে গিয়ে দেখে আসা যাক। এটাই হলো ইন্দ্রাবতী অথবা ইব নদী, আর এখানে নদীর পাশেই রয়েছে এত সুন্দর একটা শিব ঠাকুরের মূর্তি। ওভারঅল এত ডিভাইন একটা সিচুয়েশন যে কি বলবো। মেন পাতে গেলে এই নদীটা ভিজিট করতে কখনোই ভুলো না, আর গেলে কিন্তু হাতে একটু সময় নিয়ে যেও, কারণ চুপচাপ বসে থাকার মজাটাই আলাদা। চারপাশে শান্ত পরিবেশ, মন্দির আর নদীর স্রোত সব কিছু মিলিয়ে ইট ওয়াজ ম্যাজিক্যাল। আরও অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল, তবে উপায় নেই, যেতে হবে পরবর্তী গন্তব্যে, তাই বেরিয়ে পড়লাম। আবারও বলছি, মেনপাত ইজ রিয়েলি বিউটিফুল। আসলে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে, আর রাস্তা দিয়ে পুরো সময় যেতে যেতে রাস্তার দিকেই তাকিয়ে থাকতে হবে। ইট ইজ দ্যাট বিউটিফুল অ্যান্ড ইউ উইল নট বি বোর্ড অ্যাট অল। প্রথম ডেস্টিনেশনটা দেখার পরেই অলমোস্ট 1:30 বেজে গেছিলো। তারপরে আমাদের অনেকটা রাস্তা যেতে হতো পরবর্তী গন্তব্যের জন্য, তাই ডিসাইড করলাম যে আমরা লাঞ্চটা সেখানেই সেরে নিই। লাঞ্চ করার জন্য আমরা চলে গেছিলাম এই রোড সাইড ধাবাটা, যেটার নাম হলো সোনি জিকা ধাবা। এখানে ভেজ, ননভেজ, চিকেন, এগ, ফিশ সবই অ্যাভেলেবেল ছিল। যে যার ইচ্ছে মতন অর্ডার করে নিয়েছিলাম। আমি তো নিয়েছিলাম চিকেন থালি। আর এখানে ভাতের চালটা কিন্তু একটু অন্যরকম এখানে মানুষরা খান। এটাকে কি চাল বলে কেউ যদি চেনো তাহলে কমেন্ট করে অবশ্যই বলো। খাবার দাবার মোটামুটি খারাপ ছিল না। খেয়ে দিয়ে আমাদের তাড়াতাড়ি বেরোতে হতো, কারণ আমাদের ট্রেন অলরেডি লেট করেছিল, তাই আমরা কিন্তু আমাদের প্ল্যান ওয়াইজ একটু লেট চলছিলাম। আমাদের আজকে 3টে ডেস্টিনেশনে যাওয়ার কথা ছিল, বাট দেখা যাক যে 3টে হয় কি না। আপাতত আমরা চলেছি রাজপুরি ওয়াটারফলস বা বাগিচা ওয়াটারফলসের উদ্দেশ্যে।
রাজপুরী ওয়াটারফলস কিন্তু ছত্তিশগড়ের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটা অন্যতম সুন্দর জায়গা। এটা হলো কাঁকড়া নদীর উপর অবস্থিত একটা ওয়াটারফল, যেটা অলমোস্ট 50 to 70 ফুট উঁচু পাহাড় থেকে নেমে আসে। নিচ থেকে এই পথটা কিন্তু হালকা একটু ট্রেকিংয়ের মতন ফিলস দেয়, কারণ এই সিঁড়িগুলো, অনেকগুলো সিঁড়ি ছিল এখানে। আমি বোধহয় তখন গুনেছিলাম, বাট আমার এখন মনে নেই। সো ইট গিভস ইউ আ লিটল বিট অফ ট্রেকিং এক্সপিরিয়েন্স অ্যান্ড আই থিঙ্ক ইটস ওয়ার্থ ইট। যখন তুমি ওপর থেকে ওয়াটারফলটাকে দেখবে, আর যখন আমি দেখছিলাম তখন বৃষ্টি এসে গেছিলো, তো খুব বর্ষাকালে গেলে এই জলপ্রপাতের সৌন্দর্যটা সব থেকে বেশি করে তোমরা এনজয় করতে পারবে। আমরা যেহেতু আগস্টের দিকে গেছিলাম অ্যান্ড ওই টাইমটা বর্ষারই ছিল, তাই উই কুড এনজয় দ্য ম্যাক্সিমাম বিউটি অফ দিস প্লেস। এটা অবস্থিত ছত্তিশগড়ের যশপুরে, আর বাই রোড এটা কানেক্টেড রাঁচি আর অম্বিকাপুরের সাথে, ফলে তোমরা বাই রোড কিন্তু খুব ইজিলি যেতে পারবে। সো এই প্লেসটাকে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের লিস্টে রেখো। রাজপুরি ওয়াটারফল ভিজিট করে আমাদের আরও একটা জায়গায় যাওয়ার কথা ছিল, বাট তখন অলরেডি প্রায় সন্ধ্যের দিক এসে গেছিলো, তাই আজকে আর কোথাও যাওয়া পসিবল ছিল না। তাই আমরা চলছিলাম আমাদের ডাইরেক্টলি হোটেলের উদ্দেশ্যে, আর একসাথে বন্ধুরা মিলে যাব, একটুখানি হাসি ঠাট্টা ফাজলামি, গান বাজনা হবে না তা কি হয়। তো আমরা তো প্রচুর মজা করেছি। তোমরা কারা কারা এরকম ফ্রেন্ডস ট্রিপে যাও কমেন্ট করে জানাও। সন্ধে হয়ে যাওয়ার কারণে আমাদের আজকে আর থার্ড ডেস্টিনেশনে যাওয়া হবে না, তাই আমরা চলে এলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে, যেটা অবভিয়াসলি আগে থেকেই বুক ছিল। এর পরের পার্টটা শুরু করব নেক্সট ডে মর্নিং থেকে। আমরা স্টে করছিলাম তিবেত গেস্ট হাউস আর রেস্টুরেন্টে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানের আশপাশটা। এটা হলো ওদের রেস্টুরেন্ট স্পেস, যেটা নিচের তলায় আছে, আর আমরা স্টে করছিলাম উপরের তলায়। সকালে উঠেই আমরা এসেছি ব্রেকফাস্টে, আর এই হলো ব্রেকফাস্টের মেনু, তাই তোমাদেরকে আগে একটু এই খাবার জায়গাটা দেখিয়ে দিচ্ছি। ব্রেকফাস্ট করে টোরে আমরা চলে গেলাম উপরে। খাবার দাবার মোটামুটি খারাপ না, ভালোই বলা চলে। ব্রেকফাস্টে নিয়েছিলাম ম্যাগি, অমলেট, কফি, এই সমস্ত। যেহেতু আমরা সবাই বেরোচ্ছি তাই ঘরের অবস্থা একটু খারাপ, তবে রুমটা কিন্তু বেশ কমফোর্টেবল। আমরা 4 জন মেয়ে স্টে করছিলাম এই রুমটাতে। তো ওখানে একটা বড় বিছানা আছে আর দুটো আমাদের এক্সট্রা গদি দেওয়া হয়েছিল। এটা হলো টয়লেট। ঘরদোর পরিষ্কার, সার্ভিস মোটামুটি ভালোই, আর প্রাইসও বেশ অ্যাফোর্ডেবল। যে কোনো জায়গাতে গেলে আমরা যেহেতু অ্যাজ আ টিম যাই, আর আমরা একটা রুম শেয়ার করে নিই 3-4 জন, তাই আমাদের ক্ষেত্রে কিন্তু কস্ট অনেকটাই কম পড়ে যায়। 3 দিনের জন্য আমাদের মাত্র 1,500 টাকার মধ্যে হোটেল খরচা হয়ে গিয়েছিল। হোটেলের নিচের পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে সাজানো আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেকটা বড় একটা পার্কিং স্পেস আছে। সকাল প্রায় 9টা নাগাদ আমাদের গাড়ি এসে গেছিলো, আর আমাদের ডে 2 এর জার্নি শুরু হয়ে গেল। আমাদের আজকের প্রথম গন্তব্য ছিল পারপাটিয়া ভিউ পয়েন্ট। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে প্রায় প্রতিটা জায়গাতেই পৌঁছোতে আমাদের বেশ 1 ঘন্টা 2 ঘন্টা মতন টাইম লাগছিল। তবে ততটা সময় কিন্তু আমরা এই প্রাকৃতিক দৃশ্য দেখে কাটাচ্ছিলাম। এতটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য বোধহয় মনে পড়ছে না যে কোথায় লাস্ট দেখেছি। এটা এতটাই সুন্দর ছিল যে একটুও বোরিং লাগছিল না। আমরা বন্ধুদের মধ্যে বলা বলি করছিলাম যে এই জায়গাটা এত সুন্দর আর এত পরিষ্কার আর শান্ত, মনে হচ্ছে যেন বিদেশের কোনো জায়গাতে আমরা এসে পড়েছি। ফাইনালি অলমোস্ট 40 to 45 মিনিটস ট্রাভেলের পর আমরা পৌঁছে গেলাম পারপাটিয়া ভিউ পয়েন্ট। দিস ইজ অলসো নোন অ্যাজ পারপাটিয়া সানসেট ভিউ পয়েন্ট। এখানে আসার অপটিমাম টাইম হচ্ছে যে অক্টোবর থেকে ওই ঠান্ডার সময়টা। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আসেন পিকনিক স্পট হিসাবে এটাকে ব্যবহার করতে। জায়গাটা নট অনলি বিউটিফুল বাট অলসো ভেরি ভেরি মাচ পিসফুল। এখানে আসলে কিন্তু হাতে খানিকটা সময় নিয়ে অবশ্যই আসবেন। প্রায় 30 মিনিট থেকে 1 ঘন্টা টাইম হাতে নিয়ে এলে ভালো। এইভাবে প্ল্যান করে না বেরোলে কিন্তু জায়গাগুলো দেখার প্রপার উপলব্ধিটা করতেই পারবে। আমরা তো সবাই মিলে এখানে প্রচুর পরিমাণে ছবি তুলেছি এবং মেমোরি ক্রিয়েট করেছি। পারপাটিয়া ভিউ পয়েন্ট আপাতত দেখা শেষ, মোটামুটি ছবি টবি তোলা বন্ধুবান্ধবদের সাথে ডান। তো এরপরে আবার যাব নেক্সট আমাদের লোকেশন, লেটস সি। এরপর আমরা চলেছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমাদের নেক্সট গন্তব্য হলো জামা ওয়াটারফল। এই তো দূর থেকে দেখা যাচ্ছে জামা ওয়াটারফল। আমরা গাড়িতে বসে বসে ওয়াটারফলটাকে স্পট করার চেষ্টা করছিলাম অ্যান্ড উই গট রিয়েলি এক্সাইটেড টু সি দিস কাইন্ড অফ ওয়াটারফল।
আমরা সবাই মিলে অনেক সাহস করে কিন্তু এই পাথরগুলো পেরিয়ে ঝর্ণার বেশ খানিকটা কাছাকাছি গিয়ে বসেছিলাম, আর এটা এতটাই শান্তিপূর্ণ যে আই কান্ট এক্সপ্লেন। এর জন্য কিন্তু ইউ হ্যাভ টু ভিজিট দ্য প্লেস। এরপরে আমরা চলে গেলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট ফিশ পয়েন্টের উদ্দেশ্যে। আর পাশের এই ঝিলটা দেখছো, জলটা একদম স্বচ্ছ আর নীল, এত সুন্দর একটা ঝিল যে এখানের পাশে কিছুক্ষণ না টাইম স্পেন্ড করে আমরা পারলাম না। তারপরে আমরা চললাম আরও ভেতরের দিকে ফিশ পয়েন্টের উদ্দেশ্যে। ফিশ পয়েন্ট নামকরণের কারণ হলো দিস ইজ আ ন্যাচারাল লেক। আর দেখতে পাচ্ছ কি এখানে স্থানীয়রা খুব মজা করে স্নান করছে। এই জায়গাটা এত সুন্দর আর শান্ত। আর এই ন্যাচারাল লেকের মধ্যে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ দেখতে পাওয়া যায়। আর চারপাশে রয়েছে এরকম পাথর, ঘন জঙ্গল। দেখে মনে হচ্ছে যেন ঠিক কোনো পেন্টিংয়ের কাছে আমরা পৌঁছে গেছি। ক্যামেরার মধ্যে তো যতটা সম্ভব তুলে ধরেছি, বাট মাই ক্যামেরা রিয়েলি ডাজন্ট ডু দ্য জাস্টিস টু দিস বিউটি। বেশ খানিকক্ষণ ফোন টোন ছেড়ে কারোর সাথে কথা না বলে একদম শান্ত হয়ে নিজের সাথে বসেছিলাম। প্রায় প্রতিটা পয়েন্টে এখানে এসে আমার এই একই উপলব্ধি হচ্ছে, বেশি ছবি না তুলে বরং খানিকটা সময় যদি প্রকৃতির সাথে কাটিয়ে নেওয়া যায় যতটা সম্ভব। যাই হোক, টাইম যেহেতু লিমিটেড, এখান থেকে বেরোতে হলো আমাদের নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে, যেটা প্রায় আমার কাছে একটা আশ্চর্যের মতো লেগেছিল। নেক্সট গন্তব্যের নাম হলো জলজলি। এখানে ঢোকার জন্য আমাদের এন্ট্রি ফি ছিল 10 টাকা করে। এখানে অনেক জায়গাতে আমাদের পার্কিং ফি অথবা এন্ট্রি ফি লাগছিল, সব জায়গায় হয়তো আমি সেগুলো দেখাতে পারিনি, তবে এটা দেখালাম। জলজলি কথার অর্থ হলো একটা এমন জায়গা যেখানে মাটিটা হচ্ছে বাউন্সি। এখানে দেখতে পাচ্ছ কি অনেকগুলো লোক মিলে এভাবে লাফাচ্ছে, মনে হবে যেন মাটিটা বাউন্স করছে, অর্থাৎ মানে মাটিটা ইলাস্টিকের মতো। দিস ইজ আ জিওলজিক্যাল মার্ভেল দ্যাট ইজ ওনলি প্রেজেন্ট ইন মেনপাত। পৃথিবীর আর কোন কোন জায়গায় এরকম আছে আমার ঠিক জানা নেই, বাট আমার কাছে বোধহয় মেনপাতের সব থেকে দেখা আশ্চর্য জিনিস এখনও পর্যন্ত এটা। যাই হোক, সবাইকে যখন দেখলাম যে সবাই মাটির ওপর লাফাচ্ছে, এনজয় করছে, তো আমরাও অবভিয়াসলি সেটা এক্সপিরিয়েন্স করতে চলে গেলাম। অ্যান্ড ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফান এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ। আর এখানে বাইরে চা বা স্ন্যাক্স খাওয়ার বা লাঞ্চ করার জন্য এরকম ছোটো ছোটো অনেক শপ রয়েছে, তোমরা এখান থেকে কিছু খেতে পারো। এখানে এসে থেকে আমরা কার্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যাপারে প্রচুর ভালো ভালো রিভিউস শুনেছি। আমাদের তো প্রথম থেকে ওই হোটেলে বুকিং হয়ে গেছিলো, আদারওয়াইজ আমরা কিন্তু কার্মা হোটেলেই হয়তো স্টে করতাম। এনিওয়েজ, স্টে তো করিনি, বাট এখানের খাবার নিয়ে প্রচুর কথা শুনেছিলাম। এখানে নাকি স্পেশাল টিবেটিয়ান ডিশ পাওয়া যায়। তো অবভিয়াসলি আমরা আজকে ঘোরার পরে দুপুরের দিকে চলে এসেছিলাম এখানে টিবেটিয়ান ডিশ ট্রাই করতে। এটা ছিল একটা টাইপের মোমো। এই ডিশটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এটা কিন্তু খেতে খুবই ভালো ছিল, আমাদের সবার খুব ভালো লেগেছে। সাথে আমি নিয়েছিলাম এই মোমো স্যুপটা, এটার নাম ছিল থেনথুক। এই থেনথুকটা আমি পার্সোনালি অর্ডার করেছিলাম, বাট লাস্টে এটা সবার এত ভালো লেগেছিল যে এটা সবাই ট্রাই করেছিল। সাথে আমরা নিয়েছিলাম মিক্সড নুডলসও, যেটা বেশ ভালো খেতে ছিল। আর আমি এখানে রাইসটা ট্রাই করতে চেয়েছিলাম, তো আমরা অর্ডার করেছিলাম এখানে টিবেটিয়ান মিক্সড ফ্রায়েড রাইস। তবে এরা কিন্তু রাইসটা একদম অন্য ইউজ করে, এখানে স্টিকি রাইস ব্যবহার করা হয়। খাবারের টেস্ট আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ওভারঅল আ ভেরি নাইস অ্যান্ড নিউ এক্সপিরিয়েন্স অথেন্টিক টিবেটিয়ান ফুড ট্রাই করার। ইউ গাইজ শুড ডেফিনেটলি কাম টু দিস প্লেস ইফ ইউ আর ভিজিটিং মেনপাত ছত্তিশগড়। এখানে মেনুটা রইলো, তোমরা একবার পজ করে দেখে নিতে পারো। প্রচুর আরও অ্যাডভেঞ্চার করেছি। আপাতত আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে। এই ব্লগটাতে কমেন্ট আর লাইক করে জানাতে ভুলবে না। সি ইউ ইন দ্য পার্ট 2 ভেরি সুন।